প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে একটি বিশেষ ধরনের পদ্ধতি যেটিকে আমরা বলি এনটি স্ক্যানিং। এই বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনতে পাবো। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার লুবনা ইসলাম 1981 সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2007 সালে বাংলাদেশ মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমপিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ফোরসাইট প্রিনেটাল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও এনটি স্ক্যান হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ। যেটি আসলে এর আগেও আমরা কিছুদিন আগে আলাপ করেছিলাম যে শারীরিক ত্রুটি শিশুদের তার সেগুলো শনাক্ত করার কিছু পদ্ধতি আছে, তার মধ্যে একটি হচ্ছে এনটি স্ক্যানিং। তো এটি আসলে কি, শুরুতে একটু জানতে চাই। এনটি স্ক্যান হচ্ছে গিয়ে একটা মানে অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স, যেখানে ইন্ট্রোডিউসড ইন ইয়ার 2004, এবং এটা একটা সোনোগ্রাম প্লাস একটা ব্লাড ওয়ার্ক করে একটা রিস্ক অ্যাসেসমেন্ট করা হয় অফ সেইং দ্যাট প্রেগনেন্সিটা কি হাই রিস্ক না লো রিস্ক অফ ক্রোমোজোমাল ডিফেক্টস, বাচ্চাটা কি কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট নিয়ে জন্ম হচ্ছে কি না হচ্ছে। এনটি স্ক্যানটা হচ্ছে গিয়ে সেই একটা ওয়ে অফ ডিটেক্টিং, যেখানে 11 উইকস টু 13 উইকস 6 ডেজ অফ প্রেগনেন্সির মধ্যে করা হয়, যেটা সহজ ভাষায় বললে 2.5 মাসের পরে 3 মাসের মধ্যে এই টাইম ফ্রেমটার মধ্যে স্ক্যানটা করা হয়। এবং এটা একটা রুটিন টেস্ট হিসাবে সমস্ত প্রেগনেন্সিতেই করা হয় ইন অল দ্য কান্ট্রিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ইভেন কি ইন্ডিয়াতেও। যে মায়ের দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশে কিন্তু এটি রুটিন টেস্ট হিসেবে হচ্ছে না ডিউ টু কেন মেবি মাল্টিপল ফ্যাক্টরস আছে, কিন্তু যারা একটু সচেতন, হয়তো বা একটু ওয়েব ভিজিট করে, ওয়েব সার্চ করে, বা যাদের ফ্যামিলিজ অ্যান্ড ফ্রেন্ডস বিদেশে আছে যাদের এই টেস্টটা হয়েছে, তারা কিন্তু নিজেরাই জানে যে এই টেস্টটার গুরুত্ব কি বা এটা করানো হয়। আচ্ছা, তো আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে কি একটু বলবেন আমাদের দর্শকদের জন্য যে আসলে এই গুরুত্বটা, এই টেস্টের গুরুত্বটা কতখানি? এই টেস্টটা দিয়ে যেটা হবে যে আপনার গুরুত্বটা এইটাই যে সবার আগে আপনাকে জানতে হবে যে মোর দেন আপনার একটা ছেলে বাচ্চা হচ্ছে না মেয়ে বাচ্চা হচ্ছে, তার চেয়ে ইম্পর্টেন্ট জানার কথা হচ্ছে যে আপনার একটা হেলদি বাচ্চা হচ্ছে কিনা। সবচেয়ে বড় কথা এটাই জানা, হেলদি কিনা সব দিক থেকে, তার কোনো স্পেশাল কোনো নিড আছে কিনা। যদি একটা স্পেশাল নিড থেকে যায় তাহলে কিন্তু আপনি স্পেশালের জন্য স্পেশাল ভাবে আপনাকে সবকিছু ফরম্যাট করতে হবে, স্পেশাল ভাবে সবকিছু অ্যারেঞ্জ করতে হবে। প্রিপারেশনটা আপনার নিতে হবে। তো এই জন্য এই এনটি স্ক্যানটা খুব টাইম সেন্সিটিভ, যেটা আমি আপনাকে বললাম যে 2.5 মাস থেকে 3 মাসের মধ্যে করতে হবে। এখানে আমরা একটা মার ডিটেল সোনোগ্রাম করব, 2টা ব্লাড টেস্ট করব, করে একটা স্পেশাল রিস্ক অ্যাসেসমেন্ট সফটওয়্যারের মধ্যে এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট বের করব, যে রেডি করব যে প্রেগনেন্সিটা হাই রিস্ক না লো রিস্ক। এবং এইটা করলে আপনি অ্যাটলিস্ট প্রেগনেন্সিটার মধ্যে আমরা সবচেয়ে বেশি 40 উইকস অফ প্রেগনেন্সির মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই কোথায়, যে মার মেন্টাল স্ট্রেস বা মেন্টাল পিসের উপরে, তাই না, যে মা একটু মানে শান্তিতে থাকুক। তো সারাক্ষণই যদি মনের পিছনে একটা চলতে থাকে যে কি জানি হবে না হবে, এন্ড অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমাদের লাইফ, মানে এমন নয় যে এনটি স্ক্যান যদি কেউ করতে দেয় তার মানেই তার ডিফেক্টিভ বেবি হবে, সেটা নট এট অল। রাদার সবাইকে এনটি স্ক্যান করতে হবে। হয়তো বা 100 জন করলে 98 or 97 প্রেগনেন্সি কিন্তু নর্মাল বের হবে, কিন্তু ওই যে 2% or 3% যেটা অ্যাবনর্মাল বের হলো, ওইটাই কিন্তু বার করা হচ্ছে গিয়ে এইটার স্ক্রিনিং প্রসেসটার মেইন উৎস। কারণ আপনার আগে একটা নোশন ছিল যে ইফ দ্য মাদার ইজ 35 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, 35-এর উপরে হলে এটা হাই রিস্ক, কিন্তু এখন কিন্তু আর ওই নোশনটা নাই। কারণ এখন কিন্তু ম্যারেজটাই অনেক লেট হচ্ছে, বাচ্চাও দেরিতে হচ্ছে। তাছাড়া চেঞ্জেস অফ লাইফস্টাইল, যেমন আপনার মাল্টিপল ম্যারেজেসও আমাদের এখানে কিন্তু এখন ডিভোর্স রেট অনেক বেশি আগের তুলনায়।
তারপর আপনার কিছু ওয়েস্টার্ন কালচারস লাইক স্মোকিং, অ্যালকোহলিজম, যেটা আগে ফিমেলসের মধ্যে অলমোস্ট অ্যাবসেন্ট ছিল, ওইটাও কিন্তু এখন কমন হয়ে গেছে। এটা মানে আনফরচুনেটলি বাট হয়ে গেছে দেন, বিকজ আমরা এখন ওইদিকেই যেরকম লাইফস্টাইল, আমরা কিন্তু কম বেশি ওইদিকেই একটু ধাবিত হচ্ছি, সেটা আমরা বুঝেই হই আর না বুঝেই হই। তো এখন সব কিছুরই তো তারপর আপনার ফুডের কন্টামিনেশন, এই যে আপনার বিভিন্ন টাইপের প্রেজারভেটিভস, এগুলো তো সবই আপনার শরীরে একটা এফেক্ট ক্রিয়েট করে টু ডু দিস ফল্টি ডিসইন্টিগ্রেশন। এই যে ট্রাইজোমি 21 বা এই ধরনের জেনেটিক ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির বাচ্চাগুলো, এগুলো তো হচ্ছে বিকজ আপনার রিপ্রোডাক্টিভ সেল যেটা, যে ওভাম বা স্পার্ম, ওটার মধ্যে কোথাও না কোথাও একটা ফল্ট হয়ে গেছে ডিউরিং সেল ডিভিশন, সেলটা যখন ডিভাইড করেছে। তো এটা তো এখন যেহেতু এটা রেগুলার, আমরা যখন ওই স্টেপটা অ্যাডপ্ট করেছি যে আমরা একটু ওয়েস্টার্ন লাইফস্টাইল লিড করব, তো এখন অ্যাট দ্য সেম টাইম সব কিছুর সাথেই কিন্তু সব কিছুর কার্স অ্যান্ড বুন সবই নিতে হয়। তো এখন ওইটার জন্য, এই জন্য বিদেশে আপনার ওয়েস্টার্ন কান্ট্রিজে তো অফকোর্স, এমনকি ইন্ডিয়াতেও, সাউদি আরেবিয়া, মিডল ইস্ট, যেখানেই বলেন, ইভেন আপনার এদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, এখানে তো সবখানেই এন্টি স্ক্যানটা রুটিনলি করা হচ্ছে। যেমন একজন গর্ভবতী মা তার আলট্রাসনোগ্রাম বা বিভিন্ন টেস্ট, ব্লাড টেস্ট করানো, সুগার দেখা, এগুলোর সাথে সাথে অ্যান্টি স্ক্যানটাও যাতে সবাই করে, সেই বিষয়টিতে আপনি জোর দিচ্ছেন। আরেকটা পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে যে যেটা হচ্ছে যে ডাউন সিনড্রোম বেবিজ কিন্তু ইনসিডেন্টস কিন্তু অনেক বেশি, লাইক 1 in 600 বার্থস ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, তো এখন সেটি আসলে একটু আমি ইন্টারাপ্ট করব যে এই যে ডাউন সিনড্রোম রোগটির কথা আপনি বললেন, এটি গর্ভাবস্থায় যখন একটি শিশুর এই অবস্থা হয়, তখন কি মায়েরা বা মায়ের কোনো লক্ষণ বা উপসর্গ দেখে কি বোঝার উপায় আছে? মায়ের কিন্তু ফিজিক্যালি দেখে কিছু আপনি বুঝবেন না, তখন এই যে এই সমস্ত টেস্ট করা, যে ব্লাড টেস্ট, আলট্রাসাউন্ড, এগুলো করে বোঝা যায়। কিন্তু আলটিমেটলি একটা ফ্যামিলিতে হয়তো বা একটা ডাউন সিনড্রোম বেবি হলো, তখন যেটা হয় যে বাবা মা চিন্তা করে যে এই বাচ্চাটা যখন ডাউন সিনড্রোম হয়েছে, মেবি নেক্সট বাচ্চা যদি আমি একটা নেই, হতে পারে ওরও ডাউন সিনড্রোম হতে পারে। ওই ভয়ে কিন্তু সে আর ফার্দার প্রেগন্যান্সির দিকে যায় না। হ্যাঁ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাবা মাও সারা জীবন থাকবে না। এই যে একটা স্পেশাল ডাউন সিনড্রোমের বাচ্চা, তাকে দেখার জন্যও তো তার ভাই বোন লাগবে, একটা নর্মাল মানে ওয়ার্কিং ভাই বোন লাগবে। তো ওই বাবা মাগুলো যে, তাই বলে প্রথম বাচ্চা বা একটা বাচ্চা, ধরেন 3টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা ডাউন সিনড্রোম হয়েছে বলে বাকি 2জনও যে ডাউন সিনড্রোম হবে তা কিন্তু না। সেটা যেরকম সত্যি, সেরকম সত্যি যে আবার চান্সেস আর অলসো দেয়ার, রিস্ক ইজ অলসো দেয়ার, জিনিসটাই কিন্তু তো এখন ওই ধরনের মানে ওই কনফিউশনটা যাতে না থাকে, সেই জন্য ওই বাবা মারকে অ্যাসিওর করার জন্য যে এই যে নেক্সট প্রেগন্যান্সিটা হলো আফটার আ ডাউন সিনড্রোম বেবি, এই প্রেগন্যান্সিটাতেও কি ডাউন সিনড্রোম বেবি হওয়ার চান্স আছে না আছে, ওইটার জন্যও কিন্তু এনটি স্ক্যান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি মনে করি। এবং ন্যাচারালি যে কেউই ভয় পাবে যে নেক্সটটাও যদি এরকম হয় বা কিছু, তাই বলে যে নেক্সটটা হবে না তা তো না। আবার আরেকটা প্রশ্ন আসে অনেকের মধ্যে যে আগে জেনেই বা কি করব, এই প্রশ্নটাও কিন্তু অনেকের আসে। এইটাও ঠিক যে আগে জেনেই বা কি করব, কিন্তু এইটাকে আমি বলবো, I would say that ইংলিশে কথা আছে না, penny wise pound foolish। একটা বাচ্চা যদি আপনি ওয়ান্স বাচ্চাটা হয় এরকম একটা স্পেশাল নিডের, এই বাচ্চাটাকে আপনাকে কেটার করতে, রিয়ার করতে অনেকভাবে আপনার ফাইন্যান্সেস কিন্তু অ্যারেঞ্জ করতে হবে। তা আর ফাইন্যান্সিয়াল ম্যাটার কিন্তু ইজ আ বিগ ম্যাটার, তাই না? স্পেশালি আমাদের দেশের মতন কান্ট্রিতে, যেখানে আমাদের ওই গভর্নমেন্ট গ্র্যান্টসগুলো নাই। বিদেশে যেমন আপনার গভর্নমেন্ট উইল টেক কেয়ার of these babies, special children গুলোকে, ওদের স্পেশাল স্কুল, স্পেশাল ট্রিটমেন্ট, স্পেশাল হসপিটাল ফেসিলিটি, বাট আমাদের দেশে এখনো ইট ইজ ইন দ্য প্রসেস অফ ডেভেলপিং। সো while it is not there, এখনো যেটা হয় নাই, এখন তা নিজেদেরকেই বেয়ার করতে হবে এবং একটা মানে শকড না হয়ে যাতে করে আগে থেকেই প্রিপেয়ারড হওয়া, যে হঠাৎ আফটার বার্থ ডিসকভার হলো যে বাচ্চাটা এরকম, তার চেয়ে বরং যে আমি আগে থেকেই জানি যে এরকম একটা বাচ্চা আসতেছে, সো দ্যাট আমি আমার মতন করে আমার নিজের গোছাতে পারবো, পরিবেশ পারিপার্শ্বিক ব্যাপারটা সব
ঠিক করতে পারবো যে কোনটা দরকার কোনটা না। একটু জানতে চাইবো, এই যে জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা হচ্ছে এবং এই প্রকোপ বেড়ে যাচ্ছে বিভিন্ন লাইফস্টাইল বা অনেক কিছুর কারণে, প্রতিরোধের জন্য আসলে করণীয় কি? আমি একটু শেষ দিকে চলে এসেছি, এটি দিয়ে শেষ করব। প্রতিরোধ আসলে কি, এটা একটা র্যান্ডম সিলেকশন অফ নেচার, এটা তো আমরা কিছু করতে পারবো না। যেমন আমাদের বয়স বাড়লে আমাদের মাথার চুল সাদা হবে, এটাতে তো কিছু করার নাই। কিন্তু কি we can foresee যে কীরকম করে আমরা আগাচ্ছি বা আগালে। ধরেন এখন আমি স্মোক করছি না, কিন্তু আমার পাশের জন যদি কেউ স্মোক করে, কিন্তু আমিও কিন্তু প্যাসিভ স্মোকার, তো এই হিসাবে খারাপ প্রভাবটুকু এখানেও পড়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে এটা জাস্ট একদম র্যান্ডম সিলেকশন অফ নেচার, এটা হতেই পারে, সবারই হয়। ইট ইজ নট আ ডিজিজ, ইট ইজ আ কন্ডিশন অ্যান্ড নোবডি ইজ সেফ ফ্রম ইট। সো এটা প্রতিরোধের কিছু নাই। এই জন্য যেহেতু প্রতিরোধ করতে পারবো না, সেহেতু এই জন্য আমাকে স্ক্রিন করে বের করতে হবে যে আমি কি এইটার এই গ্রুপে পড়ে গেলাম কিনা, সেটা আগে থেকে শনাক্ত করা এবং সেভাবে তারপরে প্রিপেয়ার হওয়া, তারপরে স্টেপস নেওয়া। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই সম্পর্কে জানলাম। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম একটি বিশেষ পদ্ধতি জন্মগত ত্রুটিযুক্ত বেবিদের শনাক্ত করার ক্ষেত্রে, যেটিকে আমরা বলছি এনটি স্ক্যান। এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম। আশা করছি আজ যে পরামর্শগুলো বা যে তথ্যগুলো আমাদের অতিথির কাছ থেকে আমরা পেলাম, সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকের এপিসোডে আমরা যেটা দেখব, স্ট্যাবিলিটি বল দিয়ে কিভাবে সুইমিং করা যায়। সবাই তো শিশুরা বা বড়রাও মনে করে যে হ্যাঁ, সুইমিং করতে গেলে কি হবে, পানি লাগবে না। তো আমরা আজকে দেখব যে কিভাবে বাতাসে বল দিয়েও সুইমিং করা যায় এবং সুইমিং করার যে উপকারিতাগুলো সেগুলো কিভাবে পানি ছাড়াই করে সেই উপকারিতাগুলো পাওয়া যায়। এবং বাচ্চাদের জন্য বিশেষ করে এই ব্যায়ামগুলো খুব কার্যকরী, কারণ সাঁতারে যেটা হয় যে ওদের লম্বা হওয়াতে খুব হেল্প করে এবং এটা শরীরের জয়েন্টগুলোতে অত প্রেশার পড়ে না, ফলে ওদের লেংদেনিং বা অ্যালাইনমেন্টাল কোনো প্রবলেম থাকলে বা না থাকলে পরেও এগুলোতে ভালো রকম ইমপ্রুভমেন্টটা হয়। তো এখানে আমাকে হেল্প করবে লিও। তো লিও, শুরু করো। আজকে তো তুমি অনেক বড় একটা বল পেয়ে গেছো না, সেই বল দিয়ে এখন কি করবে? সাঁতার করবে বল দিয়ে খেলার বদলি, কারণ এটা দিয়ে ফুটবল খেলা যাবে না, তাই তো? তো শুরু করো। ওকে, নাইস। এখন আমরা দেখব যে প্রথমে সাঁতার শিখতে গেলে একটা শিশু কি করে, প্রথমে পানারে। ওকে, সিঙ্গেল লেগ আপ, নাইস, অ্যান্ড স্টে ব্যালেন্সড, গুড। ওকে, অ্যান্ড নাও ডাবল লেগ। হ্যাঁ, তখন কিন্তু আমরা যেটা দেখব যে ব্যালেন্সটা কিন্তু অনেকটুকু কোর মাসেলের উপরে। হ্যাঁ, কোর মাসেলটা এখানটা স্ট্রং রেখে তাকে করতে হচ্ছে, বলে ব্যালেন্সটা করতে হচ্ছে। ওকে, ফাইন, শুরু করো। ইয়েস, গুড, নাইস, স্ট্রেট লেগ। এবং এখানে ব্যালেন্সের ব্যাপারটা হয়, কারণ বল ঠিকমতো যদি ওর আয়ত্তে না থাকে, বল ছুটে গেলে কিন্তু ও পড়ে যাবে। ওকে, এবার যেটা করো যে সুইমিংয়ের সময় রিয়েলি যেমন করে শিশুরা বা বড়রাও কিভাবে সাঁতার কাটে, বলে এবার সাঁতার কেটে দেখো। ফাইন, ইয়েস, নাইস, নাইস, গুড। এক ধরনেরই সাঁতার না করে আর কত ধরনের সাঁতার দেখাতে পারবে তুমি? দেখি, পা ডাউন, ইয়েস, নাইস। এখান থেকে কেমন করে, ইয়েস, ওয়ান, স্টে, গুড, অ্যান্ড টু, ফাইন। এখানে আমরা দেখছি যে ফ্লেক্সিবিলিটিটাও বাড়ছে তার এবং ব্যালেন্স থাকছে, হাতের পাওয়ারটা হচ্ছে। অ্যান্ড লাস্ট ওয়ান, গুড। ওকে, আপ লিও, আস্তে আস্তে। তো তুমি তো বলেই সাঁতার পেরে গেলে, তুমি কি পানিতেও সাঁতার পারো? হ্যাঁ, শিশুদের কিন্তু সাঁতারটা খুব ভালো একটা ব্যায়াম, এবং যাদের এই অপশানটা নেই যে সুইমিং পুলে যেতে পারছেন না, তারা কিন্তু বলের উপরে এই ব্যায়ামগুলো করলে পরেও মোটামুটি 80% আপনারা সেই ধরনের উপকারগুলো ওদেরকে সুযোগটা দিতে পারেন। খালি খেয়াল করতে হবে যে ব্যালেন্সটা রাখার জন্য যেন চারপাশে ধারালো কোনো কিছু না থাকে যে শিশু পড়ে যেতে পারে বা ব্যথা পেতে পারে, আর বড় একজন কেউ যেন থাকে। এবং আশা করি যে এই ব্যায়ামগুলো করলে শিশুরা খুব আনন্দ পাবে এবং ওদের উপকারগুলো সঠিকভাবে হবে। দর্শক, ছোলা অত্যন্ত উপাদেয় এবং পুষ্টিকর একটি খাবার। ছোলার বিভিন্ন পুষ্টিগুণ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। দর্শক, ছোলা আমাদের দেশের অতি পরিচিত একটি ডাল। শুধুমাত্র রোজাই নয়, আজকাল কিন্তু আমরা সবসময় ছোলা খেয়ে থাকি।
ছোলার কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে, এটা প্রোটিন গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত এবং সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে পরিচিত। কেননা ছোলা হচ্ছে আমাদের শরীরে বেশ প্রোটিনের চাহিদা পূরণ করতে সাহায্য করে থাকে। এটি ডাল হিসেবে এত বেশি উন্নত কেননা এই ডালে রয়েছে হাই ফাইবার, অর্থাৎ ছোলা থেকে পেয়ে যাবেন আপনি অনেক খাদ্য আঁশ। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে ছোলা খাওয়ার পর সেটি আমাদের রক্তে ব্লাড সুগারের মাত্রা খুব ধীরে ধীরে বাড়ায় এবং ছোলার ফাইবার ব্লাডে উপস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে সাহায্য করে। সেই জন্য ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এই ছোলার কিন্তু কোনো জুড়ি নেই এবং তাদের খাদ্য তালিকায় আমরা পুষ্টিবিদ হিসাবে কোনো না কোনোভাবে ছোলা লিখে থাকি। তবে এটা ঠিক, যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের জন্য এই ছোলা অবশ্যই খাওয়া যাবে না। ছোলার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে ছোলার মধ্যে বেশ কিছু মিনারেলস পাওয়া যায়, বিশেষ করে কপার, ম্যাঙ্গানিজ, যেগুলো খুব লেস অ্যামাউন্টে আমাদের শরীরে লাগে কিন্তু যাদের আমাদের শরীরে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধুমাত্র কার্বোহাইড্রেট, ফাইবার বা প্রোটিন হিসেবে নয়, বেশ কিছু ভিটামিনস ও মিনারেলস হিসেবে কিন্তু ছোলার কোনো জুড়ি নেই এবং এটিকে কমপ্লিট মিল হিসেবে কিন্তু আপনারা চাইলে খেতে পারেন, কারণ এই একটি ছোলা থেকে মেজর এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের সব কিছুই পাওয়া যায়। তবে আমাদের দেশে বেশ কিছু বিষয় লক্ষ্য করা যায় যে ছোলা অনেককেই দেখা যায় যে না ভিজিয়ে খুব কুইক সিদ্ধ করে খেতে, যেটি স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। মনে রাখবেন, ছোলাকে অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখতে হয়, অথবা সেটা সম্ভব না হলে মিনিমাম 6 ঘন্টা আপনাকে ছোলা ভিজিয়ে রাখতে হবে। এতে করে ছোলার যে বাহ্যিক কেমিক্যালস বা ফাইটিনসগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে, যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং সেই ছোলা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এছাড়াও রোজা ছাড়াও আমরা সবসময় বলে থাকি যারা এক্সারসাইজ করেন তাদেরকে ছোলাটা একটি মিল হিসেবে রাখতে, বিশেষ করে ছোলার সাথে যদি টক দই অ্যাড করে খাওয়া যায় তাহলে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস দুটো প্রোটিনই আপনি পেয়ে যাবেন। যারা ওজন কমাতে চায় তাদেরকে আমরা দুপুরের বা রাতের মিল হিসেবে অনেক সময় টক দই, ছোলা ও সবজি এই 3টা খাবারকে রেকমেন্ড করে থাকি, কেননা ছোলার ফাইবার শরীরের ওজন কমাতে সাহায্য করে। দর্শক, প্রোটিনের চাহিদা পূরণ করতে আমাদেরকে সারাদিনে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল সবই খেতে হয়, যার মধ্যে প্রাণীজ প্রোটিনগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে আমরা এই ডালটাকে এবং বাদামকে রিকমেন্ড করে থাকি। তাই যাদের ব্লাডে কোলেস্টেরলের মাত্রা বেশি তাদের প্রোটিনের চাহিদা পূরণ করা কিন্তু বাদ দেওয়া যাবে না। সেই জন্য মাছ, মাংস একটু কমিয়ে প্রোটিনের সেই চাহিদা যদি ছোলা থেকে পূরণ করা যায় তবে কিন্তু সহসায় আপনি রক্তে কোলেস্টেরল কমাতে পারবেন। এছাড়া ছোলা আমাদের দেশে সাধারণত 2ভাবে খাওয়া হয়ে থাকে। একটি হচ্ছে আস্ত ছোলা, যেটাকে আমরা অনেক সময় ভেজে খাই, মানে রোস্টেড হিসেবে খাই অথবা সিদ্ধ করে খাই। আরেকটি হচ্ছে ছোলার ছাতু। আমাদের দেশে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় কিন্তু ছোলাকে পাউডার করে এই ছাতুটিকে ব্যবহার করা হয়। যাদের ওজন বাড়ানোর প্রয়োজন হয় এবং বাচ্চাদের খাবারে সাধারণত এই ছোলার ছাতু ব্যবহার করা হয়ে থাকে। আর আস্ত ছোলা আমাদের দেশে আমরা রোজার সময় লক্ষ্য করেছেন যে ছোলাটাকে অনেক তেল দিয়ে ভুনে খাওয়া হয়। দর্শক, যে কোনো খাবারেরই কিন্তু রয়েছে আসলে অনেক পুষ্টিগুণ, কিন্তু সেই পুষ্টিটা আপনি কিভাবে পাচ্ছেন সেটা ডিপেন্ড করবে আপনার রান্নার উপর। তাই আমার সাজেশন হবে খুব বেশি তেল দিয়ে ছোলাকে ভুনে তার পুষ্টিগুণটাকে নষ্ট করবেন না, বরং ছোলা সিদ্ধ করে তার সাথে টমেটো, শসা, কাঁচামরিচ, একটু অলিভ অয়েল বা একটু সরিষার তেল মিক্স করে নিলে সেটাই কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। সাধারণ আকারের একটি টিভি থেকে দর্শকের দূরত্ব কমপক্ষে 10 ফুট হওয়া উচিত। এর বেশি বা কম হলে চোখের সমস্যা সহ মাথা ব্যথা হতে পারে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। গ্লুকোমাজনিত কারণে অন্ধত্ব বরণ করেন, তার তো মেয়াদটা আসলে খুব বেশি না, কিন্তু একজন বাচ্চা যদি এই গ্লুকোমার কারণে অন্ধত্ব বরণ করেন তাকে অনেক দিন পর্যন্ত বাঁচতে হবে, যেটা পরিবারের, সমাজের এবং দেশের জন্য বোঝা হয়ে যাবে।
প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।